আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ রাজ্যের মন্ত্রিপরিষদ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। আজকের ভিডিওটা শুরু করার আগে ইউনিয়ন এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভের শীর্ষে যারা রয়েছে তাদের একটু ডিটেলসে বুঝে নেওয়া যাক। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স ইউনিয়ন এক্সিকিউটিভের হেড, তাদের নিচেই হচ্ছে বিউরোক্র্যাটস বা আমলারা কাজ করে এবং প্রশাসন চালায়। কিন্তু সেই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যেও আবার একটা কোর বডি আছে যাকে বলা হয় ইউনিয়ন ক্যাবিনেট। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে সরকারে অ্যাপয়েন্টেড যতজন মন্ত্রী আছে সবাই পড়েন, এবং তাদের মধ্যে থেকে সাধারণত সবচেয়ে সিনিয়র এবং প্রাইম মিনিস্টারের ক্লোজেস্ট যারা মন্ত্রী রয়েছেন তারা পড়ে ইউনিয়ন ক্যাবিনেটে। এবং এই দুটো বডির মধ্যমণি হচ্ছে প্রাইম মিনিস্টার, যার নির্দেশনায় ক্যাবিনেট ডিসিশন বানায় এবং ক্যাবিনেটের নির্দেশনায় ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার ফাংশন করে। তেমনি স্টেট এক্সিকিউটিভের ক্ষেত্রে স্টেট এক্সিকিউটিভের হেড হচ্ছে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ রাজ্য সরকারের যতজন মন্ত্রী রয়েছেন তাদের নিয়ে এই স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স গঠিত। এবং এই স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে যারা কোর বডি রয়েছে অর্থাৎ চিফ মিনিস্টারের যারা ক্লোজেস্ট বা সিনিয়র মোস্ট মন্ত্রীরা সাধারণত তারা হচ্ছেন স্টেট ক্যাবিনেটের পার্ট। এবং এই দুটো বডির মধ্যমণি হচ্ছে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। তো চিফ মিনিস্টারের নির্দেশনায় তার তত্ত্বাবধানে ক্যাবিনেট কাজ করেন এবং ক্যাবিনেটের নির্দেশনায় গোটা মন্ত্রী পরিষদ কাজ করেন। আজকের ভিডিওতে আমরা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স বুঝে নেব। আপকামিং ভিডিওগুলোতে আমরা দুটো ক্যাবিনেটকেও কম্পেয়ার করে বুঝে নেব। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সকে আমরা এই 13টা পয়েন্টের উপরে আজকে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 13টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। প্রতিবারের মতো আমাদের প্রথম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের লিগ্যাল স্ট্যাটাস। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স দুটোই কিন্তু কনস্টিটিউশনাল বডিজ, অর্থাৎ সংবিধানের দ্বারা স্বীকৃত দুটি বডি। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন আমাদের অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এই দুটো কাউন্সিল অফ মিনিস্টার্স কোন অর্গান অফ দ্য স্টেটে রাষ্ট্রের কোন অঙ্গে বিলং করেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এক্সিকিউটিভ অর্গান অফ দ্য সেন্টারের পার্ট, অর্থাৎ কেন্দ্রের কার্যনির্বাহী বিভাগের ইনারা অঙ্গ, অ্যাকচুয়ালি হেড। অমনি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটের পার্ট, অর্থাৎ রাজ্যের যে কার্যনির্বাহী বিভাগ রয়েছেন সেটার তারা অঙ্গ এবং হেড অ্যাকচুয়ালি। তো দুটো টাইপের কাউন্সিল অফ মিনিস্টার্সই কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ অর্গানের মধ্যে পড়ে। এবারে ইনাদের সাইজ এবং কম্পোজিশন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের এক্স্যাক্ট সাইজ কত হবে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার ডিসাইড করবেন। তবে সংবিধানে এটার একটা লিমিট দিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম লিমিট হতে পারে 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য লোকসভা। লোকসভার টোটাল স্ট্রেংথ বলতে 545 বর্তমানে, এবং সেটার 50% বলতে অ্যাপ্রক্সিমেটলি 81 জন মেম্বার্স। তো যদিও ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের এক্স্যাক্ট স্ট্রেংথ অর্থাৎ কতজন মন্ত্রী ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে থাকবে সেটা সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের ডিসক্রিপশনের উপরে, তবে এটার ম্যাক্সিমাম একটা লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য লোকসভা, অ্যাপ্রক্সিমেটলি 81 দাঁড়াচ্ছে সংখ্যাটা। এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রেও কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্ধারণ করেন যে তিনি তার মন্ত্রী পরিষদে কতজন মেম্বার্স আলটিমেটলি চাইছেন, এবং সংবিধানে এখানে একটা রেঞ্জ সেট করে দেওয়া হয়েছে। মিনিমাম 12 জন মেম্বার মুখ্যমন্ত্রীর মন্ত্রী পরিষদে থাকতেই হবে, এবং ম্যাক্সিমাম সেই রাজ্যের বিধানসভার 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ থাকতে হবে। এক একটা রাজ্যের বিধানসভার সাইজ আলাদা, তাই জন্য এই 15%
পার্সন সংখ্যাটাও এক একটা স্টেটের জন্য আলাদা হবে। তো এই মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিটের মধ্যে থেকে চিফ মিনিস্টার তার মন্ত্রী পরিষদের সংখ্যা ডিসাইড করতে পারে। এবং প্রত্যেকটা মন্ত্রী পরিষদে, কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী পরিষদে 3টে ক্যাটাগরি অফ মিনিস্টার্স মূলত থাকেন। ক্যাবিনেট মিনিস্টার্স, যারা সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং মিনিস্টার্স, ইনাদের মধ্যে প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারও পড়ে যাচ্ছেন। এবং উনাদের নিচে বা উনাদের থেকে লোয়ার র্যাঙ্কে ফাংশন করেন মিনিস্টার অফ স্টেট এবং মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এবং ইনাদেরকে অ্যাসিস্ট করে বিভিন্ন ডেপুটি মিনিস্টার্স। তো কাউন্সিল অফ মিনিস্টার্সে এই 3টে ক্যাটাগরির মিনিস্টার্সই মূলত থাকেন। এবারে আমরা দেখে নেব ইনাদের কোয়ালিফিকেশনস, অর্থাৎ মন্ত্রী পরিষদে নিয়োগ পাওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের মেম্বার হতে গেলে বা মিনিস্টার মন্ত্রী হতে গেলে তাকে পার্লামেন্টের এমপি হতে হবে, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার তাকে মেম্বার হতে হবে। হ্যাঁ, মেম্বার না হলেও তবে এমন কোনো ব্যক্তিকে কি অ্যাপয়েন্ট করা যেতে পারে যে লোকসভা কি রাজ্যসভার মেম্বার নয়? উত্তরটা হচ্ছে হ্যাঁ। এমপিদের মধ্যে থেকে মিনিস্টার অ্যাপয়েন্ট না করে বাইরের কাউকেও মিনিস্টার অ্যাপয়েন্ট করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে তার এমপি হওয়ার মতো সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হবে। তো আইদার তাকে সরাসরি এমপি হতে হবে বা এমপি হওয়ার মতো সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হবে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে নিয়োগ পাওয়ার জন্য। তেমনি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সেও তাকে স্টেট লেজিসলেচারের মেম্বার হতে হবে, অর্থাৎ এমএলএ বা এমএলসি হতে হবে। তবে এমএলএ এমএলসি ছাড়াও অন্য কোনো ব্যক্তিকেও রাজ্যের মন্ত্রী পরিষদে অ্যাপয়েন্ট করা যেতে পারে, তবে স্টেট লেজিসলেচারের মেম্বার হওয়ার জন্য সমস্ত কোয়ালিফিকেশন তার মধ্যে থাকতে হবে। এবারে যদি ওই দ্বিতীয় কেসটা হয় যে সে লেজিসলেচারের মেম্বার নয়, তাহলে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে নিয়োগ হওয়ার 6 মাসের মধ্যে তাকে পার্লামেন্টে যে কোনো হাউসের ইলেকশন হোক কি নমিনেশন হোক, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে নির্বাচন হয়ে আসতে হবে। এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্ষেত্রেও যদি একজন নন মেম্বারকে মন্ত্রী পরিষদে নিয়োগ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে সেই নিয়োগের 6 মাসের মধ্যে এমএলএ বা এমএলসি হয়ে আসতে হবে ইলেকশন বা নমিনেশনের মাধ্যমে। তো বেসিক্যালি উভয় ক্ষেত্রেই একজন নন মেম্বার মন্ত্রী পরিষদের মেম্বার বা মন্ত্রী হিসাবে নিয়োগ পেতে পারে, তবে 6 মাস ম্যাক্সিমাম তার মধ্যে তাকে মেম্বার হয়ে আসতে হবে লেজিসলেচারের। আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ মন্ত্রীদের মন্ত্রী পরিষদে সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়। তো প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে উনাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম যে প্রেসিডেন্ট লোয়ার হাউসের যে মেজরিটি পার্টি রয়েছে তার লিডারকেই বা তার ক্যান্ডিডেটকেই সাধারণত প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করেন, এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যমণি চিফ মিনিস্টারকেও সেই রাজ্যের গভর্নর অ্যাপয়েন্ট করেন বিধানসভায় যেই পার্টি মেজরিটিতে রয়েছে সেই পার্টির লিডার বা সেই পার্টির ক্যান্ডিডেটকে। তবে মন্ত্রী পরিষদে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার সহ অন্যান্য মন্ত্রীরাও থাকেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের যারা আদার মিনিস্টার্স আছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার বাদ দিয়ে যে বাকি মিনিস্টাররা রয়েছেন, তাদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন প্রাইম মিনিস্টারের মতোই। তবে প্রাইম মিনিস্টারের উপদেশ অনুযায়ী তার মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়। প্রাইম মিনিস্টার নিজে অ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার পর উনি উনার মন্ত্রী পরিষদে কাদের চাইছেন এবং কোন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টে কোন মন্ত্রীকে চাইছেন সেটার একটা লিস্ট প্রেসিডেন্টকে দেওয়ার পর প্রেসিডেন্ট সেই মতো রেসপেক্টিভ মিনিস্ট্রিতে মন্ত্রী অ্যাপয়েন্ট করে দেবেন। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্ষেত্রেও সিএম ছাড়া এখানে অন্য মন্ত্রীরাও থাকেন, এবং সিএম এর অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর সিএম সেই রাজ্যের গভর্নরকে তার মন্ত্রী পরিষদে উনি কোন কোন মেম্বার্সকে চাইছেন কোন কোন পোর্টফোলিওতে সেটার একটা লিস্ট ধরান, এবং গভর্নর সেই মতো মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করে দেন। অর্থাৎ এমন ভাবতে পারো বন্ধুরা যে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার তাদের রেসপেক্টিভ লেভেলে হচ্ছে টিম লিডার বা টিম ক্যাপ্টেনের মতো। তাদের নিয়োগ হয়ে গেলে তারা তাদের টিমে কাদের কাদের চাইছেন এবং কোন পজিশন বা কোন পোর্টফোলিওতে কাকে রাখতে চাইছেন, সম্পূর্ণ এটা তাদের ডিসিশন হয়। প্রেসিডেন্ট বা গভর্নর জাস্ট ফর্মাল হেডস হিসাবে সেই নিয়োগটা করে দেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ওথ বা অ্যাফার্মেশন, অর্থাৎ মন্ত্রীরা তাদের পদ অধিগ্রহণ করার আগে কি শপথ নেন এবং কার সামনে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকটা মন্ত্রী ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ করেন প্রেসিডেন্টের সামনে। তারা দুটো টাইপের শপথ গ্রহণ করেন, একটা ওথ অফ অফিস এবং আরেকটা ওথ অফ সিক্রেসি। তেমনি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকটা মন্ত্রী সিএম সহ সেই রাজ্যের গভর্নরের সামনে শপথ গ্রহণ করেন দুটো টাইপের শপথ, ওথ অফ অফিস এবং ওথ অফ সিক্রেসি। এবং অবশ্যই তারা শপথে কি বলবেন সেটা অন্যান্য কনস্টিটিউশনাল পোস্টের শপথের মতোই আমাদের সংবিধানের 3rd শিডিউলে বলা আছে। এবারে তাদের শপথ গ্রহণ হয়ে গেল, তারা পোস্টে চলে আসলেন। এবার সেই পোস্টে কতদিন কন্টিনিউ করবে, সেই পোস্টের মেয়াদ কত হবে, সেটা নিয়েই আমাদের আলোচনা, টার্ম বা টেনিওর নিয়ে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের কোনো ফিক্সড টেনিওর হয় না, এবং সংবিধানে তাদের মেয়াদ সম্পর্কে একটাই কথা বলা হয়েছে, প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে তারা টার্ম পাবেন। তবে এটা একটা সাংবিধানিক ভাষা, যেটার মানে এই ক্ষেত্রে হচ্ছে যতদিন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ লোকসভার কনফিডেন্স এনজয় করছে বা লোকসভার সমর্থন
তারা পাচ্ছে ততদিন প্রেসিডেন্ট তাদেরকে পোস্টে রাখবেন। যেই মুহূর্তে তাদের সেই সমর্থন চলে গেল, প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে পোস্ট থেকে ডিসমিস করে দিতে পারে, সরকারকে বরখাস্ত করে দিতে পারে। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রেও ইনাদের কিন্তু কোনো ফিক্সড টেনিওর নেই। তারা গভর্নরের ইচ্ছে অনুসারে, অর্থাৎ দ্য প্লেজার অফ দ্য গভর্নর হচ্ছে তাদের মেয়াদ। এই সাংবিধানিক টার্মটার মানে হচ্ছে যতক্ষণ রাজ্যের মন্ত্রী পরিষদের কনফিডেন্স সেই রাজ্যের বিধানসভায় আছে, সেই রাজ্যের বিধানসভায় তাদের মেজরিটি রয়েছে, বিধানসভার সমর্থন আছে, ততক্ষণ তারা পদে কন্টিনিউ করতে পারবেন। সেই সমর্থনটা যদি চলে যায়, বহুমত যদি তাদের হাতের থেকে বেরিয়ে যায়, গভর্নর কিন্তু সেই মন্ত্রী পরিষদকে ডিসমিস করে দিতে পারে। তো পিএমসিএম এর মতোই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর অস্তিত্ব নির্ভরশীল তাদের রেসপেক্টিভ লেভেলের লেজিসলেচারের লোয়ার হাউসের সমর্থনের উপর। নেক্সট, ইনাদের স্যালারি, অ্যালাউয়েন্সেস এবং এমোলিউমেন্টস অর্থাৎ বেতন ভাতা এবং সুবিধাদি তারা কি কি পান। তো এক্স্যাক্টলি কি কি পান আমাদের এক্সামের জন্য প্রয়োজন নেই। তোমরা যদি মন্ত্রী হও, কনগ্রাচুলেশনস, তখন জেনে নেবে তোমরা কি কি সুবিধা পেতে চলেছো। এক্সাম পার্সপেক্টিভ থেকে যেটা ইম্পর্টেন্ট, এই বেতন ভাতা সুবিধাদি কারা নির্ধারণ করে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রে তাদের এই সমস্ত জিনিসগুলো ডিটারমাইন করে পার্লামেন্ট, এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রে ডিটারমাইন করে স্টেট লেজিসলেচার। 9 নম্বরে আমরা আলোচনা করব ইনাদের সার্ভিস কন্ডিশনস অর্থাৎ পদে থাকার শর্তাবলী। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর যিনি মধ্যমণি, যিনি হেড অর্থাৎ প্রাইম মিনিস্টার, তার পদে থাকার শর্তাবলী আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। আবার বলে দিচ্ছি যে প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার পোস্টে থাকতে হলে লোকসভার কনফিডেন্স তার উপরে থাকতে হবে, অর্থাৎ মেজরিটি লোকসভার এমপি সেই প্রাইম মিনিস্টারকে সমর্থন করতে হবে। যদি সেই সমর্থনটা নড়ে যায় কোনো কারণে, তাহলে প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে ডিসমিস করে দিতে পারে। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রেও চিফ মিনিস্টারকে সেই রাজ্যের বিধানসভার কনফিডেন্স কমান্ড করতে হবে, অর্থাৎ সেই রাজ্যের বিধানসভার মেজরিটি এমএলএরা সেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে হবে। সমর্থন নড়ে গেলেই গভর্নর তাকে ডিসমিস করে দিতে পারে। তো এটা তো গেল রেসপেক্টিভ মন্ত্রী পরিষদের যারা লিডার অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার সার্ভিস কন্ডিশনস। এবার আমরা দেখে নেব মন্ত্রী পরিষদে যে বাকি মন্ত্রীরা রয়েছেন তাদের মন্ত্রী পদে কন্টিনিউ করার কি কন্ডিশনস আছে। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রে বন্ধুরা, প্রাইম মিনিস্টারের উপদেশ অনুযায়ী কিন্তু প্রেসিডেন্ট প্রত্যেকটা মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেছিল। তো প্রাইম মিনিস্টারের সুপারিশেই যেহেতু প্রেসিডেন্ট তাদের নিয়োগ করেছে, প্রাইম মিনিস্টার যদি কোনো মন্ত্রীকে সরিয়ে দিতে চাইছেন বা অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করতে চাইছেন, সেটাও সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের ইচ্ছের উপরে ডিপেন্ডেন্ট। ফর্মালি কাজটা প্রেসিডেন্টই করবে, কিন্তু আলটিমেটলি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর প্রত্যেকটা মন্ত্রীর পদে থাকার শর্তাবলী ওটাই যে প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত কনফিডেন্স তাদেরকে এনজয় করতে হবে, প্রাইম মিনিস্টারের সমর্থন তাদের পিছনে থাকতে হবে। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রেও সেম জিনিসটাই প্রযোজ্য। যেহেতু রাজ্যের মন্ত্রী পরিষদের সূত্রপাতই হয় সিএম এর উপদেশ অনুযায়ী গভর্নরের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট, তাই জন্য সিএম এর ইচ্ছে অনুসারে উনাদেরকে রিমুভ করে দেওয়া যেতে পারে। গভর্নর ফর্মাল হেড হিসাবে কাজটা করেন, তবে আলটিমেটলি রাজ্যের মন্ত্রী পরিষদের থাকার জন্য প্রত্যেকটা মন্ত্রীর সিএম এর ব্যক্তিগত কনফিডেন্স এনজয় করতে হবে। পিএম বা সিএম ইনারা টিম ক্যাপ্টেন হিসাবে ভাবতে পারো বন্ধুরা। টিম সিলেকশন সম্পূর্ণ ইনাদের ডিসক্রেশন বা ইনাদের ইচ্ছে মতো হতে পারে। এখানে কারো কোনো কথা বলার নেই, জাস্ট তাদের রেসপেক্টিভ লেভেলের ফর্মাল হেডকে দিয়ে সে সেই ডিসিশনগুলো এক্সিকিউট করবে। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। এবারে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিভিলেজেস বা রাইটস অর্থাৎ বিশেষাধিকার বা অধিকার মন্ত্রীরা কি এনজয় করেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর প্রত্যেকটা মন্ত্রীর অধিকার আছে যে সে পার্লামেন্টের যে কোনো হাউসে সে তার বক্তব্য রাখতে পারেন, সেই হাউসের কার্যক্রমে সে পার্টিসিপেট করতে পারেন, এবং দুটো হাউসের যদি জয়েন্ট সিটিং হয় তাহলে সেখানেও তিনি পার্টিসিপেট করতে পারবেন, তার বক্তব্য রাখতে পারবেন, এবং পার্লামেন্টের যে কোনো কমিটিতে উনাকে যদি মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করা হয় সেই কমিটিতেও তিনি নিজের বক্তব্য রাখতে পারবেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিচ্ছি, মিনিস্টাররা কিন্তু নিজেরাও এমপি সাধারণত হয়ে থাকেন। তো এমপি হিসাবে তাদের অধিকার আছে, তারা নিজেদের হাউসে বক্তৃতা দিতে পারবেন, কার্যক্রমে পার্টিসিপেট করতে পারবেন। নিজেদের হাউসের কমিটি যেখানে তারা মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন সেখানে তারা নিজেদের বক্তব্য বা কার্যক্রমে পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু কি ওয়ার্ডটা হচ্ছে নিজেদের হাউসে। একজন সাধারণ এমপি বা প্রাইভেট মেম্বার সে শুধু নিজের হাউসেই
পার্টিসিপেট করতে পারবে, কিন্তু মিনিস্টার যেহেতু তিনি এমপি হওয়ার সাথে সাথেও তিনি গভর্নমেন্টের পার্ট, সে এই জিনিসগুলো দুটো হাউসেই করতে পারবে। তেমনি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সেরও প্রত্যেকজন মন্ত্রী স্টেট লেজিসলেচারের যে কোনো হাউসে তাদের বক্তব্য রাখতে পারবেন, যে কোনো হাউসে তারা কার্যক্রমে পার্টিসিপেট করতে পারবেন, এবং যে কোনো লেজিসলেটিভ কমিটির যেখানে তারা মেম্বার হিসাবে রয়েছেন সেখানেও তাদের বক্তব্য রাখতে পারবেন। এমএলএ বা এমএলসিদের ক্ষেত্রে যেটা ছিল যে তারা শুধু নিজেদের হাউসে এই জিনিসগুলো করতে পারত, তবে মিনিস্টার হিসাবে যেহেতু ইনারা গভর্নমেন্টেরও প্রতিনিধি, তাই জন্য তাদের অধিকার আছে যে তারা স্টেট লেজিসলেচারের যে কোনো হাউসে পার্টিসিপেট করতে পারবে। তবে লেজিসলেচারে কোনো ভোটের যদি বিষয় থাকে, কোনো বিল বা রেজলিউশন বা কোনো প্রসেসে যদি ভোটের প্রয়োজন হয়, সেটা কিন্তু মিনিস্টাররা একমাত্র নিজেদের হাউসেরই করতে পারবে। অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্ষেত্রে একজন মন্ত্রী ভোট দিতে পারবে নিজেদের হাউসে, যদি সে রাজ্যসভার মেম্বার হন তাহলে রাজ্যসভার ভোটে সে ভোট দিতে পারবে, যদি সে লোকসভার মেম্বার হন তাহলে লোকসভাতেই উনি ভোট দিতে পারবেন। তেমনি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সদের ক্ষেত্রেও মন্ত্রীরা যেই হাউসের মেম্বার, লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হলে সেখানে ভোট দিতে পারবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হলে সেখানে ভোট দিতে পারবে। আর আরেকটা সিচুয়েশন ছিল যেখানে 6 মাস পর্যন্ত একজন মিনিস্টার যে কোনো হাউসের মেম্বার না থেকেও তিনি মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্টেড হতে পারেন। তো সেই ক্ষেত্রে সে কিন্তু হাউসের কোনো ভোটে অংশগ্রহণ করতে পারবে না যে কোনো হাউসেই, কারণ সে কোনো হাউসেরই মেম্বার নয়। তো হাউসে ভোট দেওয়ার অধিকারটা শুধুমাত্র সেই হাউসের মেম্বারদের জন্য রিজার্ভ। মিনিস্টার যদি সেই হাউসের মেম্বার হন তাহলেই উনি ভোট দিতে পারবেন, তবে যেহেতু উনি মিনিস্টার, সরকারের প্রতিনিধি, যে কোনো হাউসেই উনি কার্যক্রমে পার্টিসিপেট করতে পারবেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী রয়েছেন তারা ইস্তফা কাকে দিয়ে থাকেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকটা মন্ত্রী ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার ইন্ডিভিজুয়ালি তাদের রেজিগনেশন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে থাকেন। রাষ্ট্রপতি প্রত্যেকটা মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেন এবং ইস্তফাটাও তারা রাষ্ট্রপতিকেই দিয়ে থাকেন। এবং সেম জিনিসটা স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্ষেত্রেও প্রযোজ্য। গভর্নর যেহেতু স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের প্রত্যেকটা মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেন, তাই জন্য প্রত্যেকটা মন্ত্রী ইন্ডিভিজুয়ালি গভর্নরকে তাদের রেজিগনেশন দিয়ে থাকেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, রেসপেক্টিভ মন্ত্রী পরিষদের যিনি প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার রয়েছেন তারা যদি রিজাইন করে, তাদের রেজিগনেশনটা কিন্তু গোটা টিমের বা গোটা মন্ত্রী পরিষদের রেজিগনেশন হিসাবে ধরা হয়। তাদের ইচ্ছে অনুসারেই মন্ত্রী পরিষদ অ্যাপয়েন্ট হয়েছিল, মানে ক্যাপ্টেনের ইচ্ছে অনুযায়ী তার টিম সিলেকশন হয়েছিল। ক্যাপ্টেন যদি রিজাইন করে তাহলে অটোমেটিক্যালি তার টিমও কিন্তু ডিসলভ হয়ে যাবে। তো প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারের রেজিগনেশন ইজ ইকুইভ্যালেন্ট টু তাদের রেসপেক্টিভ মন্ত্রী পরিষদের যৌথ রেজিগনেশন। কিন্তু মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের মধ্যে কেউ যদি একজন ইস্তফা দিতে চায়, সেটা কিন্তু তার ব্যক্তিগত ইস্তফা হবে। ইস্তফা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর সে আর মন্ত্রী থাকবে না, তবে গোটা মন্ত্রী পরিষদের অস্তিত্বের উপরে কিন্তু কোনো আঁচ আসবে না। আমাদের 12 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের রিমুভাল, অর্থাৎ পদে থাকাকালীন মন্ত্রী পরিষদকে যদি রিমুভ করে দিতে হয় তাহলে সেটা কে করতে পারবে। তো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন প্রেসিডেন্ট, তাই জন্য তাদের রিমুভালও প্রেসিডেন্টই করবেন। ইনফ্যাক্ট কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মেয়াদটাই ডিপেন্ড করছে অন দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, তবে প্রেসিডেন্ট যেহেতু ফর্মাল হেড এবং আমাদের ভারতের সর্বোচ্চ পদ উনি অকুপাই করেন, সংবিধানে বলা আছে যে তার ইচ্ছে অনুসারে তিনি মন্ত্রী পরিষদকে রাখবেন বা রাখবেন না, কিন্তু এটার আদতে মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পার্লামেন্টারি কনভেনশন প্রেসিডেন্ট যখন তখন অ্যাপয়েন্টমেন্ট বা রিমুভাল করতে পারবেন না। রিমুভাল তখনই প্রেসিডেন্ট করতে পারবেন যখন মন্ত্রী পরিষদের কনফিডেন্স লোকসভায় নড়ে গেছে, লোকসভার মেজরিটি এমপির সমর্থন আর এই বর্তমান মন্ত্রী পরিষদের উপরে নেই, লোকসভার সাপোর্ট তারা লুজ করেছে। তেমনি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সকেও অ্যাপয়েন্ট করে গভর্নর, তাদের মেয়াদও ডিপেন্ড করছে অন দ্য প্লেজার অফ দ্য গভর্নর এবং তাদের রিমুভালও সেই গভর্নরই করে থাকেন। ফর্মালি তো সংবিধানে এটাই লেখা আছে, তবে এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে রাজ্যের মন্ত্রী পরিষদের যতদিন সেই রাজ্যের বিধানসভায় মেজরিটি রয়েছেন ততদিন কিন্তু গভর্নর সাধারণত রিমুভ করেন না। তাদের মেজরিটি চলে গেলে গভর্নর রিমুভটা করতে পারেন। মানে প্রেসিডেন্ট এবং গভর্নরকে এক প্রকার ধরতে পারো আমাদের দেশে একটা ভগবান তুল্য পজিশন দেয়া হয়েছে। আমরা যেমন বলি হায় ভগবান এটা কি হলো, বা হে ভগবান আপনার জন্যই এটা হলো, কিন্তু তার পিছনে কাজটা অ্যাকচুয়ালি আমাদের থাকে, কিন্তু ভগবানের নামটা ইউজ হয়। ভগবান চাইলো বলেই আমরা এটা করলাম বা ওটা করলাম না। তো তেমনই হচ্ছে সরকারের ক্ষেত্রে এই প্রেসিডেন্ট এবং গভর্নরের পজিশনটা অনেকটা উনাদের নামেই সমস্ত ডিসিশন নেওয়া হয়, কিন্তু তার পিছনে অ্যাকচুয়াল ডিসিশন কিন্তু অন্য কারোর হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের, কারণ উনারা সিম্বলিক হেড মাত্র। এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পোস্ট রিটায়ারমেন্ট জব পয়েন্টে, যেটা আমাদের লাস্ট পয়েন্ট অফ কম্প্যারিজন। তো ইউনিয়ন হোক বা স্টেট হোক, তাদের কাউন্সিল অফ মিনিস্টার্সের নির্বাচন কিন্তু পার্টিগতভাবেই হয়। কোনো পার্টি বা কোনো জোটই অ্যাকচুয়ালি সরকার চালায়, তাই জন্য নিউট্রালিটি
উনাদের ক্ষেত্রে খুব একটা এক্সপেক্টেড নয়। তাই পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরেও কোনো ব্যান লাগানো নেই। মন্ত্রিপরিষদের প্রত্যেকটা মন্ত্রী রিটায়ার, রিমুভড বা রিজাইন করার পর অন্য কোনো সরকারি পোস্টেও তাদের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। আবার তারা যদি পুনরায় সেই সেম পদে নিয়োগ পান, তো সেই ক্ষেত্রে তারা সেই সেম পদেও কন্টিনিউ করতে পারে। পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তো আশা করি আজকের এই ডিসকাশন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স নিয়ে তোমাদের ভালো লাগলো। বুঝতে পারলে ভালো করে আমাদের সংবিধান অনুযায়ী কেন্দ্রের প্রশাসন এবং রাজ্যের প্রশাসন দুটোই কিন্তু তাদের রেসপেক্টিভ কাউন্সিল অফ মিনিস্টার্স চালিয়ে থাকেন। তো ভেরি ইম্পর্টেন্ট বডি এই দুটো। তাই জন্য আজকের ভিডিওটা অবশ্যই একবার দুবার নয়, মিনিমাম 3 বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। বারবার দেখো, তাহলেই মনে থাকবে দীর্ঘকাল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। লাইক এবং শেয়ারও করতে ভুলবে না নিজেদের বন্ধুদের সাথে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।